আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমার সামনে তোমরা আজকে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, ব্যায়ামগঞ্জ নোয়াখালী, শ্রেণী দ্বিতীয়, বিষয় প্রাথমিক গণিত। আমরা আজকে আমাদের এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এবং আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী দ্বিতীয়, বিষয় প্রাথমিক গণিত। এখানে সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমার এখানে 1, 2, 3, 4 মোট 4 নং পর্যন্ত প্রশ্নপত্র দেওয়া আছে এবং পরবর্তী পৃষ্ঠায় আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে একে বলা হয়েছে অঙ্কে লেখো যে কোনো 5টি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টি সংখ্যা দেওয়া আছে কথায়। এই কথায় দেওয়া সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে? অঙ্ক লিখতে হবে। আমরা যদি এখানে আসি, এখানে আছে 64, 6, 10, 4, 64। এরপরে রয়েছে 69, 6, 10, 9, 69। এরপরে রয়েছে 75, 7, 10, 5, 75। এরপরে আছে 86, 8, 10, 6, 86। এরপরে আছে 90, 9, 10, 90। এরপরে আছে 97, 9, 10, 7, 9, 10, 7, 97। এরপরে আছে 100 বা 100। 1 শূন্য হচ্ছে কত? 2টা, 10, 10-এ 100। আমার এখানে 1 নংয়ে বলা হয়েছে যে কোনো 5টি, 2 গুণ 5 10। এরপর আমরা 2 নং প্রশ্নে চলে আসব। আমার 2 নং প্রশ্নে বলা হয়েছে কথায় লেখো যে কোনো 5টি। এখানে 1, 2, 3, 4, 5 ও 7 মোট 7টি সংখ্যা দেওয়া আছে। এই 7টি সংখ্যা থেকে যে কোনো 5টি সংখ্যা আমি কি করব? কথায় লিখব। এখানে 2 দেওয়া আছে, 2 গুণ 5 সমান কত? 10। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 65। তাহলে আমি এটাকে যদি কথায় লিখি তাহলে আমি লিখতে পারি 75 বিন্দু অন্তঃস্থীয় 65 মূর্ধন্য ষ টয় টয় সংযুক্ত রসিকার 65। এরপরে রয়েছে 69, 6, 10, 9, 69। উ দন্তান্ন দীর্ঘাবর কি? দীর্ঘ দন্তান্ন দন্ত স ত ত সংযুক্ত র 69। এরপর আছে 7, 10, 4, 74। চরে সুকার অন্তস্থ আকার চুয়া তয় তয় সংযুক্ত র 74। 80 আ তাহলে বেশি 80। এরপর 88 আ টয়টা তাহলে বেশি 88। এরপরে রয়েছে 91 এ কয়কার কা দন্তন্য বয়বা সংযুক্ত রশি 91। এরপরে রয়েছে 96 ছয় শিকার অন্তস্থ আকার দন্তন্য বয়বা সংযুক্ত রশি 96। আমার এখানে 2 বলা হয়েছে কথায় লেখো যে কোনো 5টি। আমার এখানে 7টি সংখ্যা দেওয়া আছে, এ থেকে আমি 5টিকে কি করব? কথায় লিখব। আর এটা হবে 2 গুণ 5 সমান কত? 10। এরপর আমরা 3 নং প্রশ্নে চলে আসি। আমার 3 নং প্রশ্ন বলা হয়েছে যোগ করো। এখানে ক খ মোট 2টি অঙ্ক দেওয়া আছে আর প্রতিটি অঙ্কের মান দেওয়া আছে 5 করে। 2 গুণ 5 হচ্ছে 10। আমার এখানে কতে রয়েছে একক দশক শতক 523 যোগ একক দশক শতক 127। আর আমার এখানে ক নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এটা হচ্ছে উপরে নিচে গুণ যোগ, উপরে নিচে সংখ্যার যোগ। এরপরে আমরা যদি খ নম্বর প্রশ্নে চলে আসি, আমার এখানে আছে একক দশক 56 যোগ একক দশক 1, 10, 4, 14। আমার এখানে খতে 56 যোগ 14 সমান সমান কত হয় তা আমাকে খালি করে বসাতে বলা হয়েছে। এখানে খ নং প্রশ্নে খ নং অঙ্কে আমার কি আছে? 56 সাথে 14 যোগ করব এবং এই যে যোগটা এটা হচ্ছে পাশাপাশি যোগ। আমার 3 নং প্রশ্নে বলা হয়েছে যোগ করো 523 যোগ 27। এটা আমার যেভাবে দেওয়া আছে আমি সেভাবে যোগ করব এবং খতে পাশাপাশি যোগ দেওয়া আছে এবং আমি খালি করে কি করব? যোগফলটা বসাবো। আমার 3 নং প্রশ্নে 2টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 2 গুণ 5 কত? 10। এরপর আমি 4 নং প্রশ্নে চলে আসি। আমার 4 নং প্রশ্নে বলা হয়েছে কতে এখানে 2টি প্রশ্ন রয়েছে 2 গুণ 5 কত? 10। কতে বলা হয়েছে 540 বিয়োগ 280। আমার এখানে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে উপরে নিচে বিয়োগ করতে বলা হয়েছে এবং আমি কি করব? উপরে নিচে সংখ্যা বসিয়ে কি করব? বিয়োগ করব। এরপরে খ নম্বর প্রশ্নে আছে একক দশক 9, 10, 7, 97 বিয়োগ 59 সমান চিহ্ন দিয়ে খালি কর। আমার খ নং যে অঙ্কটি দেওয়া আছে এটা হচ্ছে পাশাপাশি বিয়োগ।
আমার এখানে পাশাপাশি বিয়োগ করে আমি যে বিয়োগ ফলটা পাবো এটি কি করব, খালি ঘরে বসাবো। আমার 4 নং প্রশ্নে আমি যদি দুটি প্রশ্নের উত্তর দিই তাহলে 2 গুণ 5 আমি পাবো 10 নম্বর। এখানে কতে আছে উপরে নিচে যোগ এবং খতে আছে পাশাপাশি যোগ। আমি উপরে নিচে যোগ করে কি করব, খাতায় অঙ্কটি উঠিয়ে উপরে নিচে যোগ করে দেখাবো এবং পাশাপাশি যোগের ক্ষেত্রে আমি কি করব, যেভাবে প্রশ্ন দেওয়া আছে এভাবে প্রশ্নটি তুলে আমি কি করব, বিয়োগ করব এবং খালি ঘরে সংখ্যাটি বসাবো। এরপর আমরা আমাদের 5 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমস্যাগুলোর সমাধান করো যে কোনো দুটি। আমি আবার বলছি, এখানে বলা হয়েছে নিচের সমস্যাগুলো সমাধান করো যে কোনো দুটি। এখানে ক খ গ মোট 3টি প্রশ্ন রয়েছে। এখান থেকে আমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 গুণ 2 সমান কত, 20। আমার এখানে কতে বলা হয়েছে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনল, সে মোট কত টাকা খরচ করেছে। আমি যদি এখানে আসি, এখানে কতে বলা হয়েছে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনল, সে মোট কত টাকা খরচ করেছে। আমার এখানে একটি শব্দ আছে, এটা হচ্ছে মোট। মোট বললে আমরা কি করি, যোগ করি। আমার এখানে বলা হয়েছে মাছ কিনলো কত টাকার, 45 টাকার, সবজি কিনলো কত টাকার, 38 টাকার। মোট 2টি আইটেম কিনা হয়েছে, এখানে 2টি পদের সবজি কিনা হয়েছে, 2টি পদ কিনা হয়েছে বাজার থেকে। একটি হচ্ছে মাছ, সেটা হচ্ছে কত, 45 টাকা। আর একটা জিনিস কিনা হয়েছে সবজি, সেটা হচ্ছে কত টাকা, 38 টাকা। এবং সে মোট কত টাকা খরচ করেছে। তাহলে আমি এই দুটি যোগ করে বের করব যে সে মোট কত টাকা খরচ করেছে। এরপরে খতে বলা হয়েছে একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন। 2 গ্রামে মোট লোক সংখ্যা কত। আমরা যদি আবারও চলে আসি, একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন। 2 গ্রামে মোট লোক সংখ্যা কত। মোট বললে আমরা কি করি, যোগ করি। আমরা এখানে একটা শব্দ আছে মোট, 2 গ্রামে মোট লোক সংখ্যা কত। মোট বললে আমরা কি করব, যোগ করব। আমার এখানে আছে একটি গ্রামের লোক সংখ্যা কত, 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা কত জন, 320 জন। এখন এই যে দুটো গ্রাম, এই দুটি গ্রামের যে লোক সংখ্যা রয়েছে আমরা উপরে নিচে বসিয়ে আমরা কি করব, যোগফল বের করব। এরপরে গ নম্বর প্রশ্নে আছে রাফি ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়, তার নিকট কত টাকা হলো। আমরা যদি আসি, রাফি ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। তাহলে রাফি প্রথমে পায় বাবার কাছ থেকে, তারপরে পায় মায়ের কাছ থেকে, তার নিকট কত টাকা হলো। এখন সে বাবা এবং মায়ের কাছ থেকে দুইজন থেকে আলাদা আলাদাভাবে টাকা পেয়েছে এবং তার টাকার পরিমাণটা বেড়েছে। সে কাউকে দেওয়া লাগেনি, সে সবাই থেকে পেয়েছে। তার নিকট কত টাকা হলো। তাহলে তার নিকট কত টাকা হলো এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমি কি করব, 250 টাকা এবং 120 টাকা, এই দুইটি টাকার আমরা যোগফল উপরে সংখ্যাটা উপরে নিচে বসিয়ে আমরা কি করব, যোগফল বের করে তার কত টাকা হলো তা বের করব। আমার এখানে 5 নং প্রশ্নে 1 2 3 তিনটি সমস্যা দেওয়া আছে। এটা থেকে আমি যে কোনো দুটির প্রশ্ন উত্তর দিব এবং আমি তাহলে পাবো 10 গুণ 2 20 নম্বর। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমস্যাগুলো সমাধান করো যে কোনো দুটি। এখানে ক খ গ 3টি প্রশ্ন রয়েছে। আমাকে বলা হয়েছে দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 10 গুণ 2 20। আমরা যদি এখানে কতে চলে আসি, এখানে বলা হয়েছে রুমির 75টি মার্বেল আছে, রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে। আমরা যদি আবারও আসি, এখানে আছে রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে। আমার এখানে একটি শব্দ আছে, দুটি শব্দ, বেশি বা কম। বেশি বা কম যদি বলা হয় আমরা কি করব, বিয়োগ করব। এখানে রুমির কথা বলা হয়েছে এবং রাজুর কথা বলা হয়েছে। রুমির মার্বেল আছে 75টি, রাজুর মার্বেল আছে 49টি এবং 75টি মার্বেল থেকে আমি কি করব, 49টি মার্বেল বিয়োগ করলে আমার কয়টি মার্বেল বেশি বা কম আছে। এখানে জানতে চাওয়া হচ্ছে রুমি থেকে রাজুর কতটি মার্বেল বেশি বা কম আছে, রাজুর জানতে চাওয়া হচ্ছে। রাজুর আছে কম, তাহলে রাজুর কম আছে। 75 থেকে আমি 49 বিয়োগ করলে আমার কি হবে, যে সংখ্যাটি বের হবে সেটা হচ্ছে রাজুর মার্বেল কম আছে। তাহলে আমি রুমির মার্বেল থেকে রাজুর মার্বেল বিয়োগ করে রাজুর কম আছে মার্বেলের সংখ্যা কি করব, বের করব। এরপরে খতে বলা হয়েছে
শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, সে 253 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? এখানে খতে বলা হচ্ছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল কত নিয়ে? 385 টাকা নিয়ে, সে 253 টাকা খরচ করলো। এখান থেকে সে খরচ করছে কত টাকা? 253 টাকা। তার কাছে কত টাকা থাকলো? এখন শ্যামলের কাছে যে টাকা ছিল বাজারে যাওয়ার সময়, সে যখন বাজারে যে খরচ করলো তখন তার টাকার পরিমাণ কি করলো? কমে গেল। এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে তার কাছে কত টাকা থাকলো। তাহলে আমি বাজারে নিয়ে গেল যে টাকা, সেই টাকা থেকে খরচ করলো যে টাকা, সেটা বাদ দিলে তার কাছে কত টাকা থাকলো সেটা আমার কি হবে? বের হবে। এরপর আমরা গ নম্বর প্রশ্নে চলে আসি। আমার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর হলে মায়ের বয়স কত? আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে বলা হচ্ছে মা ও মেয়ের বয়স একত্রে মানে একসাথে কত বছর? 70 বছর। এরপরে মা এবং মেয়ের মধ্য থেকে মেয়ের বয়স দেওয়া আছে। মেয়ের বয়স কত? 22 বছর হলে মায়ের বয়স কত? তাহলে মা ও মেয়ের বয়স থেকে মেয়ের বয়সটা যদি আমরা বাদ দিই তাহলে মায়ের বয়স বের হবে। আমার 6 নং প্রশ্নে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্ন থেকে আমি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিব, তাহলে আমি নম্বর পাবো 10 গুণ 2 সমান কত? 20। এরপর আমি 7 নং প্রশ্নে চলে আসি। আমার এখানে 7 নং প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ ও চতুর্ভুজ দিয়ে একটি প্যাটার্ন আঁকো। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে বলা হয়েছে ত্রিভুজ ও চতুর্ভুজ দিয়ে একটি প্যাটার্ন আঁকো। ত্রিভুজ মানে যার 3টি বাহু আছে এবং এদের 3 কোণা, এবং চতুর্ভুজ মানে হচ্ছে যার 4টি বাহু আছে এবং এটা কয় কোণা? 4 কোণা, এবং 3 কোণা এবং 4 কোণা, হ্যাঁ 4 কোণার দিয়ে আমি কি করবো? একটা প্যাটার্ন অঙ্কন করব। এরপর আমি প্যাটার্ন ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে আমি যদি প্যাটার্ন অঙ্কন করতে পারি তাহলে আমি পাবো কত? 10 নম্বর। এরপর আমি 8 নং প্রশ্নে চলে আসি। আমার এখানে বলা হয়েছে জ্যামিতিক আকৃতি আঁকো, যে কোনো দুটি। আমি আবারও বলছি, 8 নং বলা হয়েছে জ্যামিতিক আকৃতি অঙ্কন করো, যে কোনো দুটি। এখানে বলা হয়েছে 2 গুণ 5 কত? 10। আমরা এখানে ক, খ, গ 3টি প্রশ্ন দেওয়া আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, গোলাকৃতি। আমার এখানে প্রথম কতে আছে ত্রিভুজ। ত্রিভুজ মানে যার 3টি বাহু আছে, আমি এখান থেকে যে কোনো ত্রিভুজ আঁকতে পারি, সমবাহু, সমদ্বিবাহু। চতুর্ভুজের মধ্যে 4টি ভাগ আছে, যেমন আমি বর্গ আঁকতে পারি, সামুদ্রিক আঁকতে পারি, রম্বস আঁকতে পারি, ট্রাপিজিয়াম আঁকতে পারি, হ্যাঁ, তারপর সামুদ্রিক আঁকতে পারি। এরপরে গোলাকৃতি বলতে আমরা বুঝি বৃত্ত আঁকতে পারি। আমরা এখানে বলেছি জ্যামিতিক আকৃতি অঙ্কন করো, যে কোনো দুটি। আমি কয়টা জ্যামিতিক আকৃতি অঙ্কন করবো? 2টি। কতে আছে ত্রিভুজ হচ্ছে যে যার 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে ত্রিভুজ, এবং ত্রিভুজের কয়টি থাকবে? বাহু, 3টি বাহু থাকবে। এরপরে আছে খতে চতুর্ভুজ বলতে আমরা বুঝি যার 4টি বাহু আছে, 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ। আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারি, বঙ্গর্গ, রম্বস, সামন্তরিক, এগুলোর থেকে যে কোনো একটি আঁকতে পারি। এরপর গতে আছে গোলাকৃতি মানে বৃত্ত। আমার এখানে ক, খ, গ আছে। ক, খ, গ থেকে আমি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিব, এবং আমি যদি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিই তাহলে আমি পাবো 2 গুণ 5 কত? 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমার এখানে দ্বিতীয় শ্রেণীতে 1 নং থেকে 8 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। এখানে জ্যামিতিক আকৃতিগুলো অঙ্কন ছাড়াও প্যাটার্ন অঙ্কন করার কথা বলা হয়েছে। এছাড়া প্রশ্নের অঙ্ক রয়েছে, প্রশ্নের সমস্যাগুলো দেওয়া আছে, যোগ ছিল, বিয়োগ ছিল। এছাড়া অঙ্কে লিখো, কথায় লিখো, উপরে নিচে যোগ বিয়োগ। আমরা আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই ধারাবাহিকতাগুলো যদি লক্ষ্য রেখে পরীক্ষার জন্য বা মূল্যায়নের জন্য প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমরা অবশ্যই ভালো করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।